রাত 12টার কাকটায় মেঘ আহিয়ান ও আহিয়াকে বুকে নিয়ে ঘুমাচ্ছে। আবির এতক্ষণ পাশে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। হঠাৎই আবিরের মুখে চিন্তা ও হতাশার ভার ফুটে উঠল। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নেমে গেল বেলকনিতে। আবির তাকিয়ে আছে দূর ওই আকাশের পানে। আকাশের চাঁদটা বারবার মেঘের কোলে হারিয়ে যাচ্ছে। মেঘ আবার একটু পর পর বের হয়ে আলো ছড়াচ্ছে পৃথিবীর বুকে। হঠাৎ একটা শব্দে ধ্যান ভাঙলো আবিরের। লক্ষ্য করে দেখলো আকাশ থেকে অনেক নিচে দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে তার নিজের গন্তব্যে। আবির খানিকক্ষণ ওই দিকে তাকালো, তারপরেই পাশে কারোর উপস্থিতি টের পেল, কিন্তু আবির পাশ ফিরে তাকালো না। আবির জানে তার পাশের মানুষটি কে। আহিয়ার আব্বু? মেঘের ডাকে আবির শান্ত জবাব, মেঘ, অনেক রাত হয়েছে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? রুমে চলুন, ঘুমাবেন। আবির, ঘুম আসছে না। মেঘ, কেন? কি নিয়ে আপনার এত টেনশন? আবির মৃদু হাসলো, তারপর মেঘকে কিছুটা কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আহির আম্মু, আমার হঠাৎ করে কেন যেন ভয় হচ্ছে। মেঘ আবিরের বুকে মাথা রেখে এক হাত দিয়ে আবিরের বুকের বাঁ পাশে কি যেন আঁকাবুকি করছে। আবিরের কথা শুনে মেঘ সহজ সরল জবাব, কেন? আবির মেঘকে আরেকটু বুকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, এত তাড়াতাড়ি করে মিমের বিয়ের সিদ্ধান্ত নিয়ে কি আমি ভুল করলাম? মেঘ, একদমই না। মেয়েরা হলো ঘরের সম্মান, তাদের সম্মান মতো বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠানোটা হলো বাড়ির বড়দের দায়িত্ব, আর আপনি সেই দায়িত্বই পালন করছেন। আবির, আচ্ছা আহির আম্মু, মিম আমায় ভুল বুঝবে না তো? মেঘ আবিরকে সান্ত্বনা দেওয়ার কণ্ঠে বলল, মোটেও না। দেখবেন এমন এক সময় আসবে মিম আপনাকে আপনার এই সিদ্ধান্তের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবে। বলবে, ভাইয়া, তুমি না থাকলে জীবনে এত সুখ কখনোই আসতো না। মেঘের কথা শুনে আবির পুনরায় মুচকি হাসলো। তারপর মেঘের এক হাত নিজের হাতে নিয়ে উষ্ণ উষ্ণ ছুঁয়ে দিল। মেঘ যেন হঠাৎ করে কেঁপে উঠল। আবির মোহনীয় কণ্ঠে বলল, সেই একই তুমি, সেই একই আবেগ, আর সেই একই শিহরণ। মেঘ কিছুটা লজ্জা পেয়ে আবিরকে ছেড়ে পাশে দাঁড়ালো। আবির মেঘের দিকে ফিরেই কিছুটা মেঘের মুখের উপর ঝুঁকলো, তারপর একবার চাঁদের পানে তাকিয়ে মেঘের দিকে ফিরে নেশাতুর কণ্ঠে বলা শুরু করলো, চাঁদের মতন তুমি, নির্জনেও আলো, যেখানে যাই কাদম্বিনী তুমি পাশে চলো। তুমি নেই তো রাত ঝাপসা, আকাশ ফাঁকা, তুমি এলে রাতটা যেন প্রেম ভরায় ঢাকা। এই পৃথিবী চাঁদ হোক শত আলোয় ভরা, তোমার মুখশ্রী ছাড়া তার লাগে সারা শূন্য ধারা। তাই তুমি বারবার চাঁদ নয় কাদম্বিনী তুমি, তোমায় নিয়ে রুচি হৃদয়ে আকাশের ভূমি। মেঘ লজ্জায় বেলকনি থেকে নিচে যেতে চাইল, কিন্তু আবির কি একা পেয়ে নিজের বউকে যেতে দেওয়ার পাত্র? মুহূর্তে মেঘের ওড়নার টান ধরলো। মেঘ গলার কাছে ওড়নাটা খামচে ধরে দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! বিয়ের এত বছর পরেও এই মানুষটা নিজের বউকে লজ্জা দিতে সর্বদাই প্রস্তুত। মেঘের সারা দেহে লজ্জার ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির মেঘের লজ্জার মুখটাকে দুই হাতে আঁচড়ে নিয়ে মৃদু কণ্ঠে বলল, বউ, হোক না আরেকটা মধুময় রাত তোমার আমার। বলে আবির নিজের ঠোঁটটাকে নিয়ে আসলো মেঘের তীর তীর করে কাঁপা ঠোঁটের কাছে। আম্মু, তুমি কোথায়? আহিয়ার কান্নার শব্দ পেয়ে মেঘ গাল থেকে আবিরের হাতটা সরিয়ে বলল, মেঘ আছে, আমি যাই। বলে মেঘ ছুটে গেল রুমের দিকে। উফ, বেচারা আবির। আবির এবার লুকিয়ে যাওয়া চাঁদবিহীন অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করলো, শালার জীবন, এই জীবন রেখা লাভ কি? এই জন্যই বউকে বলেছিলাম বাচ্চাটা আর কয়েক বছর পরে নেই, কিন্তু বউ কি আমার কথা শোনার নারী? যখনই বউকে একটু একলা পাই তখনই এই ছেলে না হয় নিয়ে এসে আমার রোম্যান্সের 12টা বাজায়। আবির গিয়ে হন্তদন্ত হয়ে মেঘের পাশে
বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইতিমধ্যে মেঘ আহিয়াকে ঘুম পাড়িয়ে ফেলেছে। আবিরের উপস্থিতি বুঝতে পেরে মেঘ এবার আবিরের দিকে ফিরে শুল। কি আর করার, আবিরও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেঘকে বুকে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ভোরের প্রথম কিরণটা জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই নিঃশব্দে বদনে বদলে যেতে লাগলো পুরো পরিবেশটা। রাতের ঘুম ঘুরে ডুবে থাকা শহর ধীরে ধীরে জেগে উঠছে। দূরের মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজান, পাখিরা ডানা ঝাপটাচ্ছে, কেউ গানের সুরে, কেউ বা ডাকে সাড়া দিয়ে। ঘরের কোণে রাখা একটা পুরনো ঘড়ি তখন ঠিক ভোর 5টা বাজিয়ে জানান দিল, এখানে একটা নতুন সকাল শুরু হচ্ছে। সকালের একটা বিশেষ গন্ধ থাকে, টাটকা স্নিগ্ধ জীবনের মতন। বাতাসে শিশিরের ছোঁয়া, কাক ডাকা ভোরের প্রশান্তি আর নতুন কিছু আশার আলোতে কাঁপুনি। আজকে এই সকালটা অন্যরকম, যেন কিছু একটা ঘটার অপেক্ষা। ঘরের মধ্যে আলোটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। জানালার ধারে দাঁড়িয়ে কেউ একজন চোখ মেলে তাকিয়ে আছে দূর আকাশে। হালকা নীলচে আলো তার চোখে, মনে, মুখে ছড়িয়ে দিয়েছে বিষাদের ছোঁয়া। আজকের সকালটা শুধু আরেকটা দিন নয়, জীবন থেকে বদলে যাওয়া কারোর জীবনের গল্প। গতকাল সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি মিম। সারা রাত কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। একদিনে যেন মেয়েটার চোখের নিচে কালির দাগ পড়ে গেছে। এই পরিস্থিতিটা কত যে বিষাক্ত তা শুধু একটা মেয়ে উপলব্ধি করতে পারে। একদিনে পরিবারের সকলের আশা ভরসা এই বিয়েটাকে নিয়ে। অন্যদিকে প্রিয় মানুষের অবহেলা, পরিবার থেকে পাওয়া কষ্টটা প্রিয় মানুষকে বলা যায় না, আর না প্রিয় মানুষের দেওয়া কষ্টটা পরিবারকে বলা যায় না। যার ভেতরে গুমড়ে গুমড়ে একটা মেয়েকে মৃত্যুর দিকে অবতারিত করে। হঠাৎ করে দূরে ওই নীল আকাশে দিকে তাকিয়ে মিম গুনগুন করে একটা বিষাদের গান গেয়ে উঠল। সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ দিলা না, কত সুখে আছি, বেঁচে খবর নিলা না, বিধি খবর নিলা না। তুমি ছাড়া কেউ নাই আমার, দুঃখের পরিজন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মিমের কণ্ঠে এমন একটা বিষাদের গান যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলছে। আজ শনিবার, আস্তে আস্তে সূর্যি মামা উঁকি দিচ্ছে সকলের নীলাভ আকাশে। সূর্যের কণিক কিরণটা সরাসরি আবিরের চোখে পড়ছে, ঘুমের মাঝে যা একেবারেই অসহনীয়। আবির আস্তে আস্তে চোখ খুলল, কিন্তু সামনে যা দেখলো এক মুহূর্তেই তার মন প্রশান্তি হাওয়া বয়ে গেল। মেঘ একটা গাঢ় নীল রঙের থ্রি-পিস পরে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করছে। চুল থেকে টপ টপ করে ঝরে যাওয়া পানিগুলো মেঘের পিঠ বেয়ে কোমর ভিজিয়ে যাচ্ছে। আবির এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। কি মোহনীয় সেই দৃষ্টি, যা আবিরের প্রথম সকালটাকে আরো মনোমুগ্ধকর ও স্নিগ্ধ করে তুলেছে। হঠাৎ করে মেঘের দৃষ্টি সামনের আয়নার দিকে পড়তেই লক্ষ্য করলো আবির মুগ্ধ চোখে সেই এদিকেই তাকিয়ে আছে। মেঘ একটু মুচকি হাসলো, তারপর চোখের ইশারায় প্রশ্ন করলো, কি হয়েছে? আবির মুচকি হেসে জবাব দিল, ভাবছি। মেঘ, কি? আবির দুষ্ট হেসে মুখে টেনে বলল, আমি তো রাতে কিছু করিনি। আবিরের কথা শুনে মেঘ চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাথা নিচু করে বলল, উফ, সকালবেলায় আপনি শুরু করে দিয়েছেন। আবির, কেউ স্বামীকে সারা রাত অনাহারে রেখে সকালবেলা উঠে গোসল করবে, আর আমি বললেই যত দোষ। লজ্জায় যেন মেঘের কান গরম হয়ে উঠল, সাথে খানিকটা অপরাধ বোধ। মেঘ মিনমিন করে বলল, আমার কি দোষ? আপনার ছেলে সকালবেলা আমার গায়ে জুস ফেলে দিয়েছে, তাই তো গোসল করতে বাধ্য হলাম।
আবির এতক্ষণে উঠে মেঘের পাশে এসে দাঁড়িয়েছে। পেছন থেকে মেঘের কাঁধে দুহাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমি তো দুষ্টুমি করছি। আবির আবার পুনরায় প্রশ্ন করলো, আহিয়ান আর আহিয়া কই? মেঘ জবাব দিল, আহিয়ান নিচের ড্রয়িং রুমের টিভিতে কার্টুন দেখছে, আর ত্রিধা ও আহিয়া খেলছে। আবির একবার ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, ঠিক আছে, নাস্তা রেডি করো, আমি শাওয়ার নিয়ে নিচে আসছি, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে। মেঘ শান্ত জবাব, জি, আপনি আসুন। সকালের নরম আলো ঘরের কাচের জানালার ভেদ করে ছড়িয়ে পড়েছে পুরো বাড়িটায়। নিচতলায় ডাইনিং টেবিলে মেঘ ও বন্যা নাস্তা গুছিয়ে রাখছে। আজকের দিনটা বিশেষ, কারণ আবিরের অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। মেঘ সকাল থেকেই সবকিছু নিখুঁত রাখার চেষ্টা করছে। আবিরের শার্ট যেন কোনো ভাঁজ না থাকে, টাইটা ঠিকভাবে গোছানো হয়, আর প্রিয় কফি মগ যেন কড়া কফির গন্ধ থাকে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ধীরে ধীরে ভেসে এলো আবিরের জুতোর শব্দ। মেঘ একটু পেছনে ফিরে তাকাতেই চোখ আটকে গেল। আবির নামছে সিঁড়ি দিয়ে। আজ যেন একদম রাজপুত্রের মতো লাগছে ওকে। ধবধবে সাদা শার্টে গলা গলা পর্যন্ত বোতাম আটকানো, গায়ে হালকা নীল রঙের ব্লেজার, হাতে কালো রিচ ওয়াচ, চোখে কালো সানগ্লাস, আর চোখে মনোযোগী আত্মবিশ্বাসের এক ঝলক। চুলগুলো পরিপাটি করে সেট করা, আর ক্লিন শেভ মুখটা যেন একটা অদ্ভুত সৌন্দর্যের দীপ্তি। সকালের রোদ তার গায়ে গরবর্ণ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। চোখে যেন পরিচিত গম্ভীর ভাবটা, যেটা মেঘকে বারবার না চাইতেও তার দিকে টেনে নিয়ে যায়। মেঘের হাতে চামচ থমকে যায়, চোখটা স্থির হয়ে যায় আবিরের মুখে। সেই হাঁটা, সেই উপস্থিতি, সবই যেন ওকে প্রতি মুহূর্তে নতুন করে প্রেমে ফেলে দেয়। আবির নিচে নেমে এসে এক ঝলক তাকায় মেঘের দিকে, ঠোঁটে সামান্য এক চিলতে হাসি। ফিসফিসিয়ে বলল, কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? মেঘ যেন হঠাৎ বাস্তবতায় ফিরে আসে, লজ্জায় গাল লাল হয়ে যায়। আস্তে করে বলল, এই কিছু না, আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে, মনে হচ্ছে সেই পুরনো আপনি। আবির হাসলো। আবিরকে দেখে আজ মেঘের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, সাথে পুরনো সেই চিরচেনা গান। আরে ভাইয়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। তানভীরের কণ্ঠে ধ্যান ভাঙলো মেঘের। তাকিয়ে দেখলো আবির গিয়ে তার চেয়ারে বসে পড়েছে। আলী আহমেদ খান হাসি হাসি মুখ নিয়ে বলল, দেখতে হবে না ছেলেটা কার? আমিও এক সময় এত হ্যান্ডসাম ছিলাম। আলী আহমেদ খানের কথা শুনে ড্রয়িং রুমে যেন হাসির ঝংকার বইছে। আলী আহমেদ খান আবার পুনরায় বলল, আবির, আজকের মিটিং এর প্রস্তুতি কেমন? আবির খেতে খেতে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কোনো টেনশন করবেন না। ওদের কথার মাঝখানেই মোজাম্মেল খান বলল, আরে ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমার মেয়ের জামাইকে দেখেই ক্লায়েন্ট ডিল ফাইনাল করে ফেলবে। এবার ইকবাল খান বলল, দেখেই তো ক্লায়েন্ট আবার নিজের মেয়ের বিয়ে দিতে চায় কিনা তোমার মেয়ের জামাইয়ের কাছে। ইকবাল খানের কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। আবির মনে হয় এবার খানিকটা লজ্জায় পড়ল। কথা ঘোরানোর জন্য বলল, তোমাদের সবার মনে আছে তো আজকে আমাদের ওই বাড়ি যেতে হবে? আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান ও তানভীর একসঙ্গে বলে উঠল, হ্যাঁ, আমরা প্রস্তুত। একই ধ্বনিতে সবাই একসাথে কথা শুনে মনে হলো এখানে কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। একে একে খাওয়া শেষ করে সবাই অফিসে চলে গেল। প্রতিদিন সকালে 2 ঘন্টা সময় ব্যয় করে মেঘ আহিয়া ও আহিয়ানকে খাওয়াতে। আজ ত্রিধাও এসে যোগ দিয়েছে। মেঘ 3টাকে খাওয়ানোর চেষ্টায় হাঁপিয়ে উঠেছে। আহিয়ার নানান বাহানা, খাবার না খাওয়ার, সারাক্ষণ বাহানা দেয়। মাম্মা, আমি পাপার সাথে খেয়েছি, যা চরম ভুল কথা।
প্রতিদিন সকালে অফিস যাওয়ার আগে সবাই যখন ডাইনিং টেবিলে খেতে যায়, তখন একে একে হাজির হয় আহিয়ান, আহিয়া ও ত্রিধা। ওরা খেতে খেতে পারুক আর না পারুক, ওদের একটাই উদ্দেশ্য, নিজেদের চেয়ারগুলোতে বসে পাপা, দাদু ও নানুর সাথে গল্প করা। সময় চলছে সময়ের গতিতে। দেখতে দেখতে দিন পেরিয়ে বিকেল হয়ে আসলো। মিম সকালে নাস্তা খায়নি। অনেক ডাকার পরও দুপুরে এসে দুপুরের খাবার খেয়েছে। মিমের মনে একটাই প্রশ্ন, বাড়িতে সবাই কি আমার কষ্টগুলো বুঝতে পারছে না, নাকি বুঝতেও চাচ্ছে না? আমার পরিবারের চির পরিচিত লোকগুলো তো এমন ছিল না। গতকাল সারা রাত না ঘুমানোর দরুন খাওয়ার পর দুপুরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। হঠাৎ কিছু চিৎকার চেঁচামেচির শব্দে মিমের ঘুম ভেঙে গেল। ওপর থেকে নিচতলায় কথা যতটুকু শোনা যাচ্ছে, মিম বুঝতে পারলো আবির আর তানভীর চলে এসেছে। কি হয়েছে বোঝার জন্য মিম আস্তে করে নিচে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু একটা কথা শুনে সিঁড়ির উপরে থমকে গেল মিম। আম্মু, সবাইকে মিষ্টি খাও, আগামী 4 জুলাই মিমের বিয়ে। হালিমা খান অবাক কণ্ঠে বলল, 4 জুলাই মানে তো আগামী শুক্রবার, আর আজ শনিবার, তার মানে হাতে বেশি সময় নেই। আবির খুশি হয়ে হাসতে হাসতে সকলের উদ্দেশ্যে বলল, জি, আগামী শুক্রবার। তোমরা সবাই প্রস্তুতি নাও, আমরা আগামীকাল বিকেলে স্প্যারো ড্রিম হাউস চলে যাব। পরে সেখানেই সকলে আয়োজন করা হবে। রবিবার সকাল খানবাড়ির ড্রয়িং রুমে যেন উৎসবের রং ছড়িয়ে আছে। চারিদিকে ব্যস্ততা, রঙিন শাড়ির ঝলক, প্যাকেটের গোছানোর হুড়োহুড়ি, আর বাড়ির কর্ত্রীদের রন্ধন ঘিরে করা নির্দেশনা। সবাই বেশ আনন্দিত, কারণ বাড়ির ছোট মেয়ে মিমের বিয়ে ঠিক হয়েছে। শুধু একজন মানুষের মনেই আজ ঝড়, সে মিম নিজেই। মিম দোতলার সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ গোছানো দেখছে, তেমন কিছু বলছে না, হাসছেও না, চোখের কোণে পানি লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। মিমের মা আকলিমা খান এগিয়ে এসে বলল, মা, মন খারাপ করিস না, তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে। কত মেয়ে এই দিনের স্বপ্ন দেখে। মিম কষ্ট চেপে মুখে একটুখানি হাসি আনার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা যেন কেউ চেপে ধরে আছে, কারণ সে জানে এই বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। চারপাশে কেউ বুঝতে পারছে না কিছুই। তানভীর, আবির, মেঘ, বন্যা সবাই মজা করছে। আহিয়া ও ত্রিধা সুটকেসের উপরে চড়ে বসে আছে, আহিয়ান দাঁড়িয়ে আছে পাশে। বাচ্চারা তো ড্রিম হাউসের কথা শুনেই উত্তেজনায় কাঁপছে। আবির হাসতে হাসতে বলল, এই যে আহিয়ান, তুমি আহিয়া ও ত্রিধাকে সুটকেসের ওপর থেকে উঠিয়ে দিলে কেন? আহিয়ান, আমি বলেছি উঠতে, সে নিজেই উঠেছে, আমি আবার কই উঠিয়ে দিলাম? মেঘ হেসে বলল, ওদের দেখে মনে হচ্ছে ওরাই ড্রিম হাউসে বর করে। সবার হাসাহাসির মাঝেই মিম চুপচাপ সিঁড়ি দিয়ে নিচে নামছে। একটা বাচ্চাও যেন খেয়াল না করে তার মুখে বিষণ্ণতা। কেউ কল্পনা করল না তার চোখের পেছনে লুকিয়ে থাকা আরিফের মুখ। আরিফ, যার সাথে 5 বছর প্রেম, যার কথা শুধু মিমের মা আর বাবাই জানে, আর আজ তার বাবা মা মিমকে অন্য বিয়েতে রাজি করিয়েছে। সময় বদলে দেয় অনেক কিছু, মিম বারবার শুনেছে, কিন্তু তার ভালোবাসা কি সময়ের কাছে হেরে যাবে? দুপুরের আগে খানবাড়ির 4টে গাড়ি একে একে ঢুকে পড়ল ড্রিম হাউসে। বাড়ির সামনে বিশাল বাগান, ঝকঝকে পাথরের রাস্তা, আর ফুল সাজানো ছোট গেট। এই কয়েক বছরে আবির বাড়িটাকে সুন্দর করে গুছিয়েছে। যদিও মিম বিয়ের পর আসেনি একবারও। আবির বলেছিল অনেকবার, চলো কয়েকদিনের জন্য ওই বাড়িতে যাই, কিন্তু মেঘ আসেনি। আবির এই বাড়িতে একজন কেয়ারটেকার রেখেছে, যার নাম কুদ্দুস। কুদ্দুস চাচাই সারা বাড়ি ও বাগানের ফুলগুলো রক্ষণাবেক্ষণ করেন। আবির এই গত কয়েক বছর স্প্যারো ড্রিম হাউসে দোতলা
কাজ সম্পন্ন করেছে। বাড়িটাকে আরো আকর্ষণীয় করার জন্য বাড়ির চারপাশে ঘিরে গড়ে তুলেছে সুন্দর ও মনোরম ফুলের বাগান। বাগানের এক কোণে একটা দোলনা বসানো, আর তার আশেপাশে একটা টেবিল সহ কয়েকটা চেয়ার। বাড়ির এক কোণে তৈরি করেছে বাচ্চাদের খেলার জন্য কিডস জোন। মালিহা খান গাড়ি থেকে নিচে নেমে বলল, এই বাড়িটার নাম এত সুন্দর কেন রে? স্প্যারো ড্রিম হাউস। কেউ যেন উড়ে যাওয়ার স্বপ্ন দেখে এখানে। তানভীর বলল, হ্যাঁ বড় আম্মু, শুধু স্বপ্ন দেখা নয়, অনেক সময় কিছু মানুষ সেই স্বপ্ন থেকে হারিয়েও যায়। বন্যা একটু হেসে বলল, আপনি আর এত দার্শনিক কবে থেকে হলেন? তানভীর চোখ টিপে বলল, মিমের বিয়ে নিয়ে একটু আবেগী হয়ে পড়েছি। কেউ জানে না এই মিমের বুকে জমে আছে সবচেয়ে বড় সত্য, যেটা লুকানো আছে আরিফের নাম। সেই নামে কেউ উচ্চারণ করে না, কারণ কেউ জানে না, শুধু আকলিমা খান আর তার স্বামী জানে। তাদের মেয়ে কখনো চোখ বন্ধ করে যেন মুখটা দেখে সে আরিফের। বাড়ির উঠোনে মঞ্চ তৈরি হচ্ছে, বড় বড় রঙের কাপড় টাঙানো হচ্ছে, আলো ঝোলানো হচ্ছে গাছের ডালে। ছোটরা দৌড়াদৌড়ি করে একে অন্যকে ফুল ছুটছে। আলী আহমেদ খান চিৎকার করে বললেন, এই লাল বাতি কে লাগালো? নীল সাদা বলেছিল না? ক্যাটারিং এর একটা ছেলে এসে বলল, আমি লাগিয়েছি খালুজান। রং নিয়ে এত ঝামেলা কেন? পছন্দ না হইলে আমি পাল্টে দিব। আলী আহমেদ খান তেজি কণ্ঠে বললেন, তাড়াতাড়ি পাল্টাও, বাড়িতে বিয়ে, কোনো স্বাধীনতা দিবস না। এক পাশে বসেছিল মিম, মুখে হাসি নেই। আবির তার পাশে এসে ফিসফিস করে বলল, তুই ঠিক আছিস তো? মিম কিছু না বলে মাথা ঝাঁকালো। আবির একটু তাকিয়ে বুঝে ফেলল সব ঠিক নেই, কিন্তু কিছু বলল না। বাড়ির পুরুষরা মিমের বিয়ে উপলক্ষে সবার কাছ থেকে এক সপ্তাহ ছুটি নিয়েছে। তানভীর এক কোণে দাঁড়িয়ে ক্যাটারিং এর লোকগুলোকে সবকিছু বুঝিয়ে দিতে ব্যস্ত। আবির গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কিরে, সব ঠিক মতো হচ্ছে তো? তানভীর হেসে জবাব দিল, জি ভাইয়া, এখন পর্যন্ত সবই ঠিক আছে। আবির তানভীরের কাঁধে এক হাত রেখে বলল, পরবর্তীতেও যেন সব ঠিক থাকে, কোনো যেন ভুল না হয়। আমার অনেক স্পেশাল গেস্ট আসবে। তানভীর, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্ত থাকো। সোমবার সকাল, স্প্যারো ড্রিম হাউসের আকাশে হালকা রোদ, বাগানে ফুলগুলো যেন রং ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বাড়ির ভেতরটাও ঠিক তেমনই ঝকঝকে। দোতলার বারান্দা দিয়ে নেমে আসা রেলিং জুড়ে ঝুলছে জরি লাইট। রুমের ভেতরে বেলকনি, ড্রয়িং রুম, এমনকি কিচেন পর্যন্ত সাজানো। বাড়ির নিচে ডাইনিং টেবিল সাজানো, আর সকালের নাস্তার জন্য পুরো খানবাড়ি একসাথে বসেছে। মোজাম্মেল খান হাসতে হাসতে বললেন, আবিরকে বাহবা দিতে হয়, এমন একটা স্বপ্নের বাড়ি, আর কি সুন্দর করে সাজানো। ইকবাল খান মজা করে বললেন, এই ড্রিম হাউস তো সত্যি ড্রিমে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, এটা আবির উপহার দিয়েছে আমাদের মেয়েকে। আলী আহমেদ খান একটু গম্ভীর মুখে বললেন, এই যুগে কত ছেলে তো মেয়েদের কিছু না দিয়েই সংসার করে, আর দেখো আমার আবির। তানভীর চা খেতে খেতে আবিরের কানের সামনে ফিসফিস করে বলল, আহ, রোম্যান্স। মেঘ নিচু মুখে চুপচাপ হাসলো, তারপরে একটু লজ্জা পেয়ে আবিরের দিকে তাকালো। মেঘ চোখ ঘুরিয়ে আবার বলল, এই বাড়ি আমি এতদিনে একবারও আসিনি, এখন এসে মনে হচ্ছে কতটা ভালোবাসা রেখে গিয়েছি এখানে। আবির হালকা গলায় বলল, তুমি আসবা বলেই সাজিয়েছিলাম, জানতাম একদিন তো আসতেই হবে। এই আনন্দের মধ্যে একটা মুখ একদম স্তব্ধ। মিম চুপচাপ তার চেয়ারে বসে খাচ্ছে, মুখে কোনো কথা নেই, চোখে কোনো আগ্রহ নেই। ওর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বাড়ির চারপাশে এত আনন্দ ভরা, তাহলে আমার বুক এত ভারী কেন?
পাশের চেয়ার থেকে বন্যা মিমের উদ্দেশ্যে বলল, তোকে আর কিছু দেব? কিন্তু মিম হয়তো অন্য মনস্কতার কারণে তা শুনতে পায়নি। আজ নিজের মনের ভাবনায় ডুবে আছে আর প্লেটের আঙুল ঘোরাচ্ছে। বন্যা এবার মিমকে খানিকটা ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো মিম, এত কি ভাবছো? এবার বন্যার কথা মিমের ধ্যান ভঙ্গ হলো। জবাব দিল, কই কিছু না তো। বেলা 11টা, কলিং বেল বাজলো। কুদ্দুস চাচা এসে জানালো একজন আপা এসেছে, সঙ্গে আরো 2 জন। এই কথা শুনে কিচেন থেকে বের হলো বাড়ির 3 কর্ত্রী। দরজা খুলে ঢুকলো মাহমুদা খান, সাদা সবুজ শাড়ি, গলায় সোনার হার, তার সঙ্গে আইরিন ও জান্নাত। তাদের মুখ এক ধরনের রংচং উচ্ছ্বাস, যেন আত্মীয় হিসেবে তার খুব আনন্দের সাথে বিয়েতে অংশ নিচ্ছে। কারোর মুখে কোনো দ্বিধা নেই, আবার কারোর চোখে কোনো সংশয়ও নেই। মাহমুদা খান বললেন, আমাদের ছোট আদরের মেয়েটার বিয়ে। হঠাৎ করেই যেন মেয়েটা অনেক বড় হয়ে গেল। মালিহা খান হাসলেন। মাহমুদা খান পুনরায় বললেন, ভাবি, এতদিন আরিফের মুখে আবিরের তৈরি করা স্প্যারো ড্রিম হাউসের শুধু গল্প শুনেছি, আজ বাস্তবে এসে সব দেখে মন ভরে গেল। মাহমুদা খান কথা শুনে মালিহা খান পুনরায় হেসে জবাব দিলেন, হ্যাঁ, ছেলেটা একা একাই নিজের উদ্যোগে এই বাড়ি করেছে। বহুবার শুনেছি এই বাড়ির কথা, কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেটা একা হাতে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে করতে পারবে। জান্নাত বলল, বড় মামি, এই বাড়িটা দেখে তো আমি অবাক। হঠাৎ করেই কত সুন্দর করে সাজানো, পুরো ছবির মতন। মিম পাশে বসে চুপচাপ সবার আনন্দ দেখছে। আইরিন বলল, অবশেষে আমাদেরও দেখার সুযোগ হলো, তাও আবার মিমের বিয়ের জন্য। মিম ঠোঁট কামড়ে হাসার ভান করলো। গলা দিয়ে শুধু একটাই শব্দ বের হলো, তারপর মনে মনে ভাবলো, বাকি সবাই না হয় কিছু জানে না, কিন্তু তুই কি করে এতটা পাল্টে গেলি আইরিন? আমি ভেবেছিলাম প্রথমে তোকে দেখে তুই মনে হয় আরিফের কোনো মেসেজ নিয়ে আসবি আমার কাছে, কিন্তু আমি ভুলছিলাম। কিছুক্ষণ পর একে একে স্প্যারো ড্রিম হাউস থেকে বেরিয়ে পড়লো খানবাড়ির 3টি গাড়ি। গন্তব্য বসুন্ধরা শপিং কমপ্লেক্স। গাড়ির ভেতরে সবাই মজা করছে। জান্নাত, আইরিন, মেঘ ও বন্যা হাসতে হাসতে বলছে কারা কোন রং পছন্দ। জান্নাত বলল, এই বিয়েতে শাড়ির কালার এমন হবে যে ফটো সেশনই ট্রেন্ডিং হয়ে যাবে। আইরিন বলল, আর গয়নার কথা বলতে গেলে মিমের জন্য একটা গোল্ড প্লেট সেট আমি নিজেই সিলেক্ট করব। এই কথা শুনে সবাই হাসতে থাকলো। মিম এক পাশে চুপ। এত কথা, এত আনন্দ, তবুও তার ভেতরে যেন বালুর মতন জমে আছে এক স্থিরতা। শাড়ির দোকানে গিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লো পছন্দ করতে। রঙিন বেনারসি, সিল্ক, কাতান, কাচের কাজ সহ জিনিসপত্র। আইরিন একটা শাড়ি তুলে বলল, এটা তো একদম মিমের জন্য তৈরি। মাহমুদা খান বলল, মিম, বল দেখি কোনটা নিবি? মিম একটা শাড়ির দিকে তাকিয়ে বলল, যেটা তোমরা দেবে সেটাই ভালো। এই কথার মধ্যে আনন্দ ছিল না, শুধু ছিল একরাশ পরাজয়। শাড়ির দোকান, আনন্দের ঝলক। সব মেয়েরাই শাড়ির দোকানে ঢুকেছে। মালিহা খান একটা স্কাই ব্লু রঙের বেনারসি তুলে বলল, এটা বউ পরবে রিসেপশনে। একটা হালকা জরি, ভারী চওড়া পাড়। হালিমা খান বলল, এটার সাথে গয়না কোনটা যাবে তাই তো বুঝছি না। আকলিমা খান বলল, সোনার গয়না, সোনালি গলাবন্ধ চেন সেট। আইরিন বলল, জানেন, জান্নাত ভাবি যখন বিয়ে করেছিল ঠিক এই রঙেরই একটা শাড়ি পরেছিল। জান্নাত হেসে বলল, সম্পূর্ণ একই রকম না, কিছুটা ডিফারেন্ট আছে।
সবাই হাসিতে মেতে উঠল। শুধু এক কোনায় বসে রইল মিম। তার হাতে শাড়ি নেই, মুখে কোনো বাজ বিচার নেই, চোখে শুধু বিষাদের ছায়া। মিম জানে এই শপিং ব্যস্ততা তার জন্য, এই বিয়ের সাজ সব তার জন্য, তবুও তার চোখে আনন্দ নেই। মেয়েরা শাড়ির দোকান থেকে মিম সহ সকলের জন্য অনেকগুলো শাড়ি কিনলো। শাড়ির দোকান থেকে বের হওয়ার পরই কারোর চোখ জামার দোকানে, কারোর নজর জুতার সেলফে। হালিমা খান মালিহা খানের উদ্দেশ্যে বললেন, আপা, আগে আগে একটা সেলাই দোকান দেখি। আমি না আমার শাড়ির একটু একটু কাটিয়ে নিতে চাই। মালিহা খান হাসতে হাসতে বললেন, সেলাই কি শপিং এর আগে করেছিস নাকি পরে? আগে পুরো শপিং শেষ কর। তানভীর, বন্যা ও ত্রিধাকে নিয়ে সোজা গেল কিডস সেকশনে। তানভীর বলল, ওই যে কিডস সেকশন, মেয়ের জন্য যা যা পছন্দ হয় নাও। তানভীর পুরো কথা শেষ হওয়ার আগেই ত্রিধা ছুটে গেল সেই দিকে। বন্যা হেসে বলল, এই মেয়ে এত ছোট, তাও ব্র্যান্ড দেখে দেখে জামা ধরেছে, দেখেছেন? তানভীর দুষ্টু স্বরে বলল, দেখতে হবে না মেয়েটা কার? নিজের জন্য সবকিছুই বেস্টটাই চয়েস করি আমি। বহু বছর আগে যেমন চয়েস করেছিলাম তোমাকে। বন্যা একটু লাজুক হাসলো। আহিয়া ও আহিয়ান তো দৌড়াদৌড়ি করতে ব্যস্ত। আবির একদিকে দাঁড়িয়ে শুধু বলছে, বাচ্চারা শপিং মলে আসা মানেই যেন তাদের নতুন থ্রিলার মুভি শুরু। মেঘ হালকা হাসলো। আবির বলল, তুমি কিছু দেখছো না? মেঘ মাথা নাড়ল। দেখেছি। আপনি আমার পছন্দ করতে সাহায্য করুন না প্লিজ। আবির মুচকি হেসে বলল, চলো ঠিক আছে, ওইদিকে যাই। আদি মোবাইলে ভিডিও করতে ব্যস্ত। হঠাৎ বলল, মিমাপুর বিয়ের শপিং তো আমি ব্লগ বানিয়ে আপলোড করব, ভিউজ চাই। আকর্ষণীয় হাসি ছড়ালো চারদিকে। সবাই যার যার মতন ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যায় মিমের দিকে। মেঘ লক্ষ্য করেছিল মিম কোনো দোকানে ঢুকছে না, কাউকে কিছু বলছেও না, শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। কখনো কোনো পোশাকের দিকে তাকায়নি, আবার চোখ ফিরিয়ে নিয়েই একটা বুটিক দোকানের সামনে এসে দাঁড়ালো, শুধু তাকিয়ে রইল। গ্লাসের ওপারে একটা লাল রঙের কাতান ঝুলে আছে। মেঘ পেছন থেকে এসে বলল, পছন্দ হয়েছে বুঝি? মিম ঘাড় নাড়ালো, না, শুধু দেখছিলাম। মেঘ তার হাত চেপে ধরলো, অনেক কিছু বলতে চাইলো, কিন্তু এ সময় বলার ছিল না কিছুই। শুধু বলল, চোখে এত কষ্ট কেন? মিম মৃদু হেসে জবাব দিল, কই তেমন কিছু না। সন্ধ্যার আগে খানবাড়ির শপিং শেষ করে ফিরে এলো ড্রিম হাউসে। গাড়ি থেকে নেমে মনে হচ্ছিল যেন কেউ মালবাহী ট্রাক নামাচ্ছে। শপিং ব্যাগ, গয়নার প্যাকেট, বাচ্চাদের খেলনা, জুতার বক্স, শাড়ির প্যাকেট, সব মিলিয়ে একেবারে বিশৃঙ্খল এক পরিবেশ। হালিমা খান হাঁপাতে হাঁপাতে বললেন, শপিং করতে করতে আমার পায়ের হাড়গুলো আলাদা হয়ে গেছে। কেউ ব্যাগ নিয়ে নিচ্ছিস না কেন? আদি মোবাইল হাতে ভিডিও করতে করতে বলল, এই শপিং আপলোডিং অপশনটা আজ রাতেই ইউটিউবে উঠবে। তানভীর হেসে বলল, ভিডিও ছাড়ার আগে সাবস্ক্রাইব বাটনটা ভুলবি না। আহিয়ান ও আহিয়া ব্যাগ নিয়ে খুলতে শুরু করেছে। আহিয়ান একটা শাড়ির প্যাকেট ঘাড়ে তুলে বলল, আমি এইটা ডেলিভারি বয়। আহিয়া চোখ রাঙিয়ে বলল, না, এটা আমার ফুপির বিয়ের শাড়ি, আমি নেব। আবির হাত উঁচু করে বলল, সবাই ব্যাগ নিয়ে ঘরে তোলো প্লিজ, খাওয়া দাওয়া করে তবেই তারপর, আম্মুর পা ব্যথা করছে। মেঘ তার ব্যাগ হাতে নিয়ে বলল, আহিয়ার আব্বু, আমি ছেলে মেয়েটা নিয়ে ভেতরে যাচ্ছি, আপনি আপনার আর আমারটা নিয়ে আসুন। বন্যার চেহারায় ক্লান্তি এনে বলল, তাও ভালো, আমি তো নিজেরটার সাথে আহিয়ার জন্য কেনা 3টা ব্যাগ নিয়েছি। এখন ত্রিধা সব খুলে দেখতে চাইছে। ত্রিধা তখন একটা ব্যাগ খুলে একটা ছোট জুতা বের করে বলল, এটা এখনই পরবো। মাহমুদা খান নিজের শাড়ির ব্যাগ গুনে দেখছিল, সব ঠিক আছে তো?
আমার একটা শাড়ি কম মনে হচ্ছে না? জান্নাত বলল, মা আপনি তো 2 বার একই শাড়ি কিনেছেন। এটা বুঝতেই ভুল করেছেন। সবাই হেসে উঠল। এদিকে মিম চুপচাপ নিজের ব্যাগ হাতে ঘরে ঢুকলো। তার হাঁটার গতিও ধীর, কিন্তু বাইরে এত হাসাহাসি ঠাট্টার মধ্যে সে বিষাদে যেন